আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অন্তরা মাথা উঁচি মায়ের মুখের দিকে তাকাই, বহু আকুতি মিশে মমতা খোঁজার চেষ্টা করে মায়ের মুখ উপয়ে, কিন্তু পায় না। আজ মনোরমার আচরণ জুড়ে ভয়ের কাঠিন্যতা ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। তার মমতাময়ী ছায়া হারিয়ে গেছে মুখোশের আড়ালে। অন্তরা আবার ফুপিয়ে কেঁদে উঠল। মায়ের এমন পাথর রূপ দেখে কষ্টে বুক ফেটে যায়। তার যেন এখনও ভ্রম মনে হয় সবটা। বিশ্বাস করতে কষ্ট হয় মা তাকে এভাবে মারতে পারল। সে সময় মনোরমা আবারও হুঙ্কার চালো, এ বাড়িতে আর কখনো ওই মেয়ের বিষয়ে কোনো কথা আলোচনা হবে না। এটা আমার অর্ডার, বোঝা গেল? ঠিক আছে মা, মেনে নিলাম, কিন্তু দাদা ভাইকে কিভাবে ম্যানেজ করবে? সে তো তোমার অর্ডার মানবে না, তাকে তো তোমায় জবাব দিতে হবে, তাই না? মনোরমা গোপনে দীর্ঘশ্বাস ফেল। এ কথা তার জানা। শ্রাবণী বিষয়টাকে এত হালকাভাবে কখনোই নেবে না। তবুও অভির প্রতি তার ভরসা আছে। সে নিজের মাকে নিশ্চয়ই ভুল বুঝবে না। সে যা করেছে একদম ঠিক কাজ করেছে। কান চুরির মতো এত বড় জঘন্য অপরাধ নিশ্চয়ই ক্ষমার যোগ্য নয়। আশ্চর্য, একটা চোরকে নিয়ে তোমাদের এত কিসের আদিক্ষেতা বলো তো? আমার হীরের আংটি চুরি করে ধরা পড়েছো, আর তোমরা ওর পক্ষ নিয়ে আন্টির সাথে ঝামেলা করছো। কেমন ছেলে মেয়ে তোমরা? অন্তরা আর অনিন্দিতা শ্রীপনার দিকে রক্তিম চোখে তাকালো। এ বাড়ির সম্মানের কথা ভেবে আমি যে ওকে পুলিশে দেইনি, এটা ওর 7 জন্মের ভাগ্য। আন্টি ওকে মানবতা দেখিয়ে শুধুমাত্র বাড়ি থেকে বের করে দিয়েছে, নয়তো ওর আরো অনেক শাস্তি প্রাপ্য ছিল। যে বাড়িতে এতগুলো দিন থাকছে খাচ্ছে, সে বাড়িতে চুরি। ওই মেয়ের ইন্টেনশন কেমন সেটা ভাবতে পারছো তোমরা? আজ যদি ওকে না তাড়ানো হতো তাহলে হয়তো আগামীতে আরো বড় কিছু করতো। তখন কি হতো? অনিন্দিতা অন্তরাকে তুলে উঠে দাঁড়ালো। শ্রীপনার চোখে আগুন ছড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, বৃষ্টির মতো নিষ্পাপ একটা মেয়ে চুরি করেছে, এটা আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করব না। আমার দৃঢ় বিশ্বাস ওকে কেউ চক্রান্ত করে ফাঁসিয়েছে। এমনিতে ওকে অপছন্দ করার মানুষের তো অভাব নেই এই বাড়িতে। ওহ ওয়াও, হোয়াট এ ব্লাইন্ড ফেথ! বলেই শ্রীপনা তাচ্ছিল চাহনিতে হেসে চোখ উল্টালো। অনিন্দিতাও ওকে দেখে হাসলো, দর কণ্ঠে বলল, তুমি চিন্তা করো না শ্রীপনাদি, আমার দাদাভাইকে তো চেনো না, সে ঠিকই আসল অপরাধীকে খুঁজে বের করবে। ইন ইউর ড্রিমস। তবে যখন জানবে তার বিশ্বাস ঠুনকো ছিল, তখন কি হবে বুঝতে পারছো তো? ঠিক তখনই বাড়ি কেটে জোরে জোরে হর্ন বেজে উঠল। চেনা পরিচিত গাড়ির হর্ন শোনা মাত্রই চমকে উঠল সকলে। সকলে অভির আগমন এই মুহূর্তে ভীষণভাবে অপ্রত্যাশিত ছিল, যা মনোরমা থেকে শুরু করে বাকি সবার আতঙ্কের কারণ হয়ে উঠল। অন্তরা চোখের জল মুছে দৌড়ে গিয়ে দাঁড়ালো সদর দরজায়। ঠিক তখনই তীব্র বৃষ্টির মাঝে বড় বড় হুঙ্কার ছেয়ে বোসবাড়ির অন্দরে পা রাখল যা চকচকে অমানিসা খচিত কৃষ্ণবর্ণের দানব স্করপিও S11। এদিকে বাড়ির সকলে ওকে একে অপরের দিকে তাকিয়ে ভীত শ্বাস প্রশ্বাস নিতে আরম্ভ করলো, যাকে বলে ভয়ে প্রমোদ গৌনার মতো অবস্থা। গাড়ি গ্যারেজের সামনে রেখে তার মিনিট খানেকের মাথায় বৃষ্টিতে আদো ভেজা হয়ে বাড়ির ভেতরে ঢুকলো অভি। অন্তরা দাদাভাইকে দেখে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল বুকে। অভি তখন মাথায় পড়া বৃষ্টির জলগুলো ঝাড়ছিল। অন্তরার এমন আচানক আগমনে খানিক ভরকে গেলেও নিজেকে সামলে নিয়ে যখনই কিছু বলবে তখনই অন্তরা হামা করে কেঁদে উঠল। অভি ছোট বোনের কান্নায় চমকে উঠল। তার বড় বোন হবার পর আজ পর্যন্ত কখনো কাঁদেনি, তাহলে আজ কেন কাঁদছে? অভি ওকে বুক থেকে তুলে চোখের জল মুছিয়ে দিল। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, এই ছুটকি, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? দাদা ভাই, বৃষ্টি, ওরা সবাই মেয়েটাকে চোরের বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে অন্তরা বাড়ির সবার দিকে আঙ্গুল তুলে দেখালো। কি? শ্রাবণীর নাম শুনে অভির ভয়ে বুকটা কামড়ে ধরল সহসা। অজানা আশঙ্কায় অস্থির হলো মন। মেয়েটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে শুনে অভির বিস্ময়ের মাত্রা তার সীমানা ছিল। অভি বিস্ময়ে বিমর হয়ে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো বাড়ির সকলের দিকে। কার কি চুরি করেছে ও? আমার ডায়মন্ডের আংটি। বলে শ্রীপনা এগিয়ে এলো অভির সামনে। অভি শ্রীপনাকে দেখে চিনতে পারল। ওর কথা গত 2 দিন আগে মনোরমার কাছ থেকে জেনেছে ও।
এই মেয়েটাকে নাকি বাড়ির সবাই ওর বাগদত্তা হিসাবে এই বাড়িতে এনেছে। সেদিন শুনে মনোরমাকে তেমন কিছু বলতে পারেনি ব্যস্ততার কারণে, তবে ঘটনা যে অনেক দূর গড়িয়েছে তা ভালোই বুঝল। অভি শ্রীপর্ণাকে সম্পূর্ণ এড়িয়ে না চেনার ভান করে বলল, আপনি কে? বাড়ির সবাই অবাক হলো। শ্রীপর্ণা নির্লজ্জ হাসলো, ঘাড় বাঁকিয়ে আর চোখে তাকিয়ে বলল, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন মিস্টার এসপি? একটু মনে করে দেখুন, ঠিক মনে পড়বে। শ্রীপর্ণার বেহেয়া চাহনি দেখে গা জ্বলে উঠল অভির। এমনিতেও গতকাল শ্রাবণীর সাথে করা দুর্ব্যবহারগুলো ওর মাথায় আগুন জ্বালিয়ে রেখেছে, তার মধ্যে আবার আজকের এই ঘটনা। আপনি আমার মনে রাখার মতো এমন কোনো ইম্পর্ট্যান্ট ব্যক্তি নন মিস হোয়াট এভার। আই অলওয়েজ অ্যাভয়েড বুলশিট থিংস। অভিকে উদ্দেশ্য করে বলা এত বড় একটা নোংরা কথার আগুনে ছ্যাঁকা লাগার মতো ছ্যাঁত করে উঠল শ্রীপর্ণার কানে। শ্রীপর্ণা হতভম্ব চোখে তাকালো। আজ পর্যন্ত ওকে এত বড় অপমান করার সাহস কেউ দেখায়নি, অথচ কত সহজে ওকে এই লোকটা চরমভাবে অপমান করলো সবার সামনে। ঠিক লোকটা কি জানে না ওদের বিয়ে ঠিক হয়েছে, ওরা একে অপরের বাগদত্তা? তাহলে কিভাবে এই লোকটা নিজের হবু স্ত্রীকে অপদস্থ করতে পারে? এসব ভেবেই শ্রীপর্ণার রাগে অপমানে গা জ্বলে উঠল রিডি করে। অভিযোগকে বিশেষ পাত্তা দিল না, অন্তরের দিকে তাকে ব্যতিব্যস্ত কণ্ঠে শুধালো, কখন হয়েছে এই ঘটনা? আজ দুপুরে। শ্রাবণীর সুস্থতার চিন্তায় পাগল হয়ে গেল অভি। প্রকৃতির এই ভয়াবহ পরিস্থিতি দেখে থরথর করে কেঁপে উঠল ওর সর্বাঙ্গ। হৃদয়ের গহীনে বেজে উঠল মেয়েটার হারিয়ে ফেলার অশনি সংকেত। না জানি কোথায় আছে মেয়েটা, কেমন আছে, সুস্থ আছে তো? আর কিছু ভাবতে পারল না অভি। চিন্তায় ভাবনায় মস্তিষ্ক এফার ওফর হয়ে যাবার জোগাড়। এই মুহূর্তে নিজের প্রতি বড্ড আফসোস হলো অভির। কেন গতকাল রাতে রওনা হলো না সে? তাহলে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না মেয়েটাকে। অভি সব কিছু ফেলে ব্যস্ত পেয়ে ছুটে বেরিয়ে যেতে নিলেই মনোরমার কণ্ঠ শুনে পেছনে ঘুরে তাকালো। দাঁড়াও অভি, বাইরের এই রকমের পরিস্থিতিতে কোথায় যাবে না তুমি? অভির রাগে অভিমানে মায়ের দিকে ফিরেও তাকালো না। ও ভেবে দাঁড়িয়ে জবাব দিল, মেয়েটার সাথে তোমরা এমনটা না করলেও পারতে। আমি জানতাম শ্রাবণীর উপস্থিতি তোমাদের কারো পছন্দ নয়, তবুও সদ্য বাবা মা হারানো অসহায় মেয়েটাকে একটু নিরাপত্তা দেবার জন্য এখানে রেখেছিলাম। যাই হোক, আজ যা করলে তার হিসেব পরে হবে। তবে এটা জেনে রাখো, আজকের পর থেকে আমার চোখে তুমি যে কতটা নিচে নেমে গেছো তা তুমি নিজেও জানো না। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমার শ্রাবণের কোনো ক্ষতি না হয়, ওকে যেন আমি সুস্থ শরীরে ফিরে পাই। যদি ওর কিছু হয় তাহলে মনে রেখো, এই জীবনে আর কোনো দিনও তুমি আমার মুখ দেখতে পাবে না। বলে অভি দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল গাড়ির দিকে। অভি, মনোরমা অভির যাবার দিকে তাকে আর্তনাদ করে উঠল। অভি সেই আর্তনাদ শুনে ফিরেও তাকালো না। মনোরমা আঁচলে মুখ চেপে হু হু করে কেঁদে ছুটে এলো বাইরে। দেখলো অভি গাড়ি স্টার্ট দিয়ে চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কালবৈশাখী ঝড়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে তুমুল বর্ষণ। চারিদিক কুয়াকার হয়ে নেমেছে অযোধ্যারাই বৃষ্টি। গাড়ির স্বচ্ছ কাচের উইন্ডশিল্ডটা একদম সাদা হয়ে গেছে বৃষ্টির জলে। অস্পষ্ট দেখাচ্ছে ওপাশের সব কিছু। অভিগাড়ির স্টিয়ারিং হুইল এক হাতে চেপে আরেক হাতে পকেট থেকে ফোন বের করে বিধাননগর থানায় ফোন লাগালো। অতপর সমস্ত ডিটেলস জানিয়ে ফোন লাগালো কলকাতার লালবাজার হেড অফিসে। সমস্ত ডিটেল সেখানে দিয়ে ব্যস্ত হাতে কল লাগালো এক একে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সম্ভ্রান্ত সকল সাহায্য পাওয়ার মতো জায়গায়। এর মাঝে ঝড় বৃষ্টির প্রকোপ কমে এলো। ইমার্জেন্সি ইলেকট্রিসিটি সাপ্লাই চালু হতেই ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে ওই এলাকায় বিগত ৩-৪ ঘন্টার একের পর এক সিসিটিভি ফুটেজ আসতে লাগলো অভির কাছে। অভি বিধাননগর থানায় পৌঁছে ওই সিসিটিভি ফুটেজ দেখে বিশাল টিম নিয়ে বেরিয়ে পড়ল শ্রাবণীকে খুঁজতে। ওদিকে লালবাজার থানা থেকেও হাজির হলো বিশাল পুলিশ বাহিনী। এরপর শুরু হলো গোটা কলকাতা শহর তোলপাড় করে খোঁজা। দেখতে দেখতে কেটে গেল ঘন্টার পর ঘন্টা। রাত যত বাড়ল পাল্লা দিয়ে বাড়ল অভির অস্থিরতা। তবুও ধৈর্য ধরে পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলো অলিতে গলিতে। বিশাল ঝড় বৃষ্টির পর পরিবেশ একদম শান্ত হয়ে গেছে। কিছুক্ষণ আগে মেঘে ঢাকা আকাশটা এখন একদম ঝকঝক করছে তারাদের মিটিমিটি আলোয়। একটা আধভাঙ্গা
গুমটি দোকানে টিনের চালার তলায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে শ্রাবণী। মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর তার ভিজে চুপচুপ করছে। তাতে মাঝরাতে ফুরফুরে বাতাসে গায়ে কাটা দিচ্ছে শীতে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শ্রাবণী সেই সন্ধ্যার একটু আগে ঝড় বৃষ্টি মাথা নিয়ে ছুটতে ছুটতে এসেছিল এখানে। তারপর দিশাহারা হয়ে আশ্রয় নিয়েছিল এই টিনের চালার নিচে। আশ্রয়হীন অসহায় মেয়েটার কাছে এই ভয়াল পরিস্থিতিতে এইটুকু ছাদ যেন অনেক বড় পাওয়া ছিল। কিন্তু সেই আশ্রয় তাকে রক্ষা করতে পারল না। ঝড়ে বিভৎস দাপটে আর মেঘভাঙ্গা বৃষ্টিতে তাকে শেষ পর্যন্ত ভিজতেই হলো। এই মুহূর্তে রাত ঠিক কতটা হয়েছে শ্রাবণী জানেনি, তবে খুব ভাবতে ইচ্ছে করছে জীবনে ঘটে চলা একের পর এক ঘটনাগুলোকে। মাসখানেক আগেও তো তার বাবা মা জীবিত ছিল। কত সহজ সরল নির্ঝঞ্ঝাট ছিল তাদের জীবন। সে মন খুলে হাসতে পারত, মায়ের উপর অভিমান দেখাতে পারত, বাবার কাছে আবদার করে এটা সেটা চাইতে পারত, ভয় পেলে মাকে জড়িয়ে ধরতে পারত। বাবার আদরে হাতের ভরসায় দু চোখ জুড়ে ঘুম নামত নির্বিঘ্নে। শ্রাবণী হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে উঠল। আজ এই দিন তাকে কেন দেখতে হচ্ছে? কেন তার ভাগ্য এতটা অসহায়? শ্রাবণী বোবা কান্নায় ডুকরে উঠে ঈশ্বরের কাছে একের পর এক অভিযোগ করে গেল। বারবার করে জানতে চাইল বাবা মায়ের সাথে তাকে কেন নিয়ে গেল না। এই নির্দয় পাষাণ পৃথিবী বুকে তাকে কেন এভাবে অসহায় বানিয়ে রাখল? কেন কেন কেন? আচমকা শ্রাবণী হাসি দিয়ে উঠল। ভেজা গায়ে জল বসে ঠান্ডা লেগে গেছে। দেখতে দেখতে 4-5টা হাসি হলো শ্রাবণীর। শ্রাবণী ওখানে বসে নাক টেনে হালকা কাশি দিল। ঠিক তখনই কোথা থেকে যেন 3-4টে বকাটে উদয় হলো ওর সামনে। ওরে বাকাকির বাচ্চা, এ তো মেঘনা জাতীয় জল বলে ফোনের ফ্ল্যাশ জেলে ধরল শ্রাবণী মুখের উপর। হঠাৎ চোখের উপর লাইট পড়তেই শ্রাবণী চোখ মুখ কুচকে ফেল। ওদিকে বখাটেগুলোর একজন শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, ওরে বা, এ তো পরি, না না জল পরি। ইন্দুদেব ঝড় বৃষ্টির সাথে এই পরিটা রেখে গেছে আমাদের বিছানা গরম করার জন্য। এই মালটারে ধরতো, কাঁধে তুল, চল আড্ডাখানায় নিয়ে যাই। শ্রাবণী বখাটেগুলোর কথা শুনে ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে শুরু করলো। এই মুহূর্তে ওর কি করা উচিত মাথায় এলো না। একজন বখাটে শ্রাবণীর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ঝাঁপির তলা থেকে বের করে নিয়ে আসতেই শ্রাবণী আচমকায় হাতে থাকা ব্যাগখানা ঘুরিয়ে ঝপাট করে বাড়ি মরল লোকটার মুখে। লোকটা ব্যথায় কুকি। শ্রাবণী হাতটা ছেড়ে দিতে শ্রাবণী নিজের সর্বশক্তি প্রয়োগ করে পাশে দাঁড়ানো লোকটার অতর্কিতিতে লাথি হকালো। লোকটা অপ্রস্তুত থাকায় টাল সামলাতে না পেরে ধপ করে পড়ল জল কাদার মধ্যে। শ্রাবণী এই সুযোগ কাজে লাগলো। মনের সমস্ত শক্তি একত্রিত করে চিলের মতো ছুট লাগলো সামনের দিকে। শ্রাবণী দিকদিশা হারিয়ে উন্মাদের মতো ছুটতে লাগলো। ওদিকে শ্রাবণী পিছনে পাগলা কুকুরের মতো ছুটে চলল খ্যাপা বখাটেদের দল। মুখে চলল অকথ্য গালির বর্ষণ। শ্রাবণী কান্নার দমকে ফুঁসতে ফুঁসতে দৌড়াতে লাগলো। গালিগুলো শুনে ওর হৃৎপিণ্ড থেমে যেতে চাইল। নিজেকে এই নরপশুদের হাত থেকে বাঁচাতে ছুটতে লাগলো উন্মাদের মতো করে, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। রাস্তার গর্তে পা হড়কে পড়ে যেতেই হামলে পড়ল বখাটেগুলো। শ্রাবণী আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল নিজের সম্ভ্রম হারানোর ভয়ে। চোখের সামনে ভেসে উঠল সেই 4 বছর আগের মিলান স্মৃতি। মানুষপটে ভাসল সেই দেবদূতের মুখ। খুব করে চাইল যেন মানুষটা আজ আবারও আসুক, তাকে বাঁচিয়ে ফিরিয়ে দিক তার সম্ভ্রম। বারবার গলা ফাটিয়ে চেঁচালো বাঁচাও বাঁচাও বলে। জনমানবহীন শুনশান সড়কে তার চিৎকার মিলিয়ে গেল বাতাসে। বখাটেগুলো দাঁত বের করে তার ছেলের হাসি হাসল, যেন বিদ্রুপ করে বলছে, যা দৌড়ে দেখি তোর ভাই কত জোর, দেখি তোকে কে বাঁচায় আমাদের ধাবা থেকে। বখাটেগুলো যখন মহা উল্লাসে শ্রাবণীর বুকের উপর থেকে ওনাটা টেনে ধরে ছুঁড়ে মারল দূরে, ঠিক তখনই আগুনের ফুলকি তুলে গর্জে উঠল বন্দুক। বখাটেগুলো তটস্থ হয়ে সামনে তাকাতে দেখতে পেল তাদের একসাথে পায়ে গুলি খেয়ে ছিটকে পড়েছে মাটিতে।
নৈশ প্রহরীর নিস্তব্ধতায় তীব্রতা গমগম করছে চতুর্দিক। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে অমানিসার অসিত আবরণ। দিকবিদিক ভেসে যাচ্ছে ঝিঝি পোকার নির্দয় নিংড়ানো আর্তনাদে। কাল বৈশাখীর প্রবল বর্ষে শহর জুড়ে জল থই থই অবস্থা। কোথাও বা উল্টে আছে ময়লার ট্র্যাম, কোথাও বা ভেঙেছে গাছের ডাল, কোথাও বা ভাঙ্গা ডালপালায় অবরুদ্ধ সড়ক পথ। এমন গুরুতর দুর্দশায় আশ্রয়হীন সারমেয়দের নিদারুণ দুরবস্থা। তাদের কান্নার করুণ সুর ভেসে আসছে দূর দূরান্ত থেকে। ঘড়ির কাঁটা তখন রাত 2টোর ঘর ছেড়ে বিদায় নিয়েছে কিছুক্ষণ হলো। ঝড় বৃষ্টি থেমে গিয়ে আকাশের বুকে ঝলমল করছে তাদের ঝুরঝুরে হাসি। অম্বরে দক্ষিণ কোণ ঘেঁষে আদো খাওয়া চাঁদটাও মিটিমিটি আলো ছড়িয়ে হাসছে। এমন ফকফকা পরিচ্ছন্ন আকাশ দেখে কেউ ভাবতেই পারবে না কিছুক্ষণ আগে কি ভয়ঙ্কর তাণ্ডবটায় না চালিয়েছিল কাল বৈশাখী। ঝড় বৃষ্টির দাপটে লণ্ডভণ্ড করেছে সব কিছু। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া সম্ভাব্য সকল জায়গায় খোঁজ চালিয়ে অভি গাড়িটাকে বাইপাসের গলির দিকে ঘোরালো। এদিকের এলাকাটা বেশ নির্জন। নির্ণয়মান আবাসিক ভবনগুলো কঙ্কালসার দেহ নিয়ে দাঁড়িয়ে আছে দৈত্যের ন্যায়। অন্ধকারে তা দেখতে লাগছে বড্ড ভয়ানক, রহস্যময়। এ সকল জায়গায় নিঃসন্দেহে বিপদ সংকুল, খ্যাপ লোকেদের আস্থানা। আনাগোনা চলে নিরন্তর। অভি উদ্বিগ্ন শ্বাস টেনে গাড়ির স্টিয়ারিং হুইল ব্যালেন্স করে আশেপাশে নজর ফেল। মন বলছে মেয়েটা আশেপাশে কোথাও আছে, অথচ তাকে খুঁজে পাচ্ছে না কিছুতেই। একবার মন বলছে মেয়েটা হয়তো ইচ্ছে করে ওর থেকে পালিয়ে বেড়াচ্ছে। আরেকবার মনে হচ্ছে মেয়েটা নির্ঘাত কোনো বিপদে পড়েছে। না হলে এতগুলো ঘন্টা ধরে এত ফোর্স লাগিয়ে খোঁজার পরও তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? দুশ্চিন্তায় পাগল অভি উত্তেজনায় নিম্নষ্ঠ চেপে ধরে স্টিয়ারিং হুইলে খুশি বসালো। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে পড়ল, শুধু একবার তোমায় খুঁজে পাই মেয়ে, দেখবে আজ তোমার কি অবস্থা করি। আমাকে এভাবে হয়রান করা না, একেবারে শিকল দিয়ে বেঁধে বুকের মাঝে পুড়ে রেখে দেবো, যাতে করে আর কোনোদিনও পালিয়ে যেতে না পারো। অভি এদিক ওদিক তাকাতে তাকাতে এগিয়ে চলেছে। তাকে ফলো করে এগুচ্ছে আরেকটি পুলিশ ভ্যান। খানিক দূরে অন্ধকার সড়কের উপর জলকাদার মধ্যে একটি ব্যাগ পড়েছিল। গাড়ির হেডলাইটের চকচকে আলোয় ব্যাগটাকে দেখা যাচ্ছিল। এদিক সেদিক দেখতে দেখতে হঠাৎ চলন্ত পথে ব্যাগের উপর নজর পড়ে অভির। তৎক্ষণাৎ দ্রুত গাড়ির ব্রেক কষল সে। অতঃপর কাল বিলম্ব না করে ছটফটে পায়ে গাড়ির দরজা খুলে তড়িঘড়ি করে বেরিয়ে এলো বাইরে। ঠিক তখনই প্রগাঢ় নিশির নীরবতা ভেদ করে ধ্বনিত হলো এক অসহায় নারীর আত্মচিৎকার, বাঁচাও! অভি তৎক্ষণাৎ চকিত হলো। তীব্র শূন্য দৃষ্টি আর প্রখর শ্রবণ শক্তি আপতিত করে খুঁজতে লাগলো কণ্ঠস্বরের উৎস স্থল। ঠিক তখনই তাকে চমকে দিয়ে পুনরায় ভেসে এলো কারোর বাঁচতে যাওয়ার তীব্র আর্তনাদ। বাঁচাও, দয়া করে কেউ আমাকে বাঁচাও! অভির সমগ্র শরীরে হাজার ভোল্টের বিদ্যুৎ তরঙ্গ স্রোতে নেই বয়ে গেল ওই হুঙ্কার আর্তনাদ শুনে। ওই সুকরুণ কণ্ঠের মালিককে চিনতে বিন্দুমাত্র মুহূর্ত ব্যয় হলো না অভির। হাতের আঙ্গুলগুলো এক লহমায় মুষ্টিবদ্ধ হলো প্রবল রোষের তাপে। অক্ষি যুগল দিয়ে ঝরে পড়ল সীমাহীন ক্রোধের তেজ। তার আধার জীবনের একমাত্র আলোর কাণ্ডারি, তার সান্নাহের দীপ্তিশিখা, তার প্রণয়িনীর বেদনার্ত ভঙ্গুর কণ্ঠস্বর অভির অস্তিত্বে ভূমিকম্প তুলে দিল। আর এক মুহূর্ত কাল বিলম্ব করা সম্ভব হলো না অভির পক্ষে। অভি রক্তবর্ণ চাহনি চুড়ে কোমরের হোলিস্টারে গুজে রাখা সার্ভিস রিভলভারখানা চেপে ধরল শক্ত মুঠোয়। অতঃপর চিতা ব্যাগে নিয়ে ছুটে চলল তার হৃদয়েশ্বরীকে উদ্ধার করতে। বর্তমান আধারের মাঝে সড়কের পাশে এক নির্ণয়মান ভবনের ভেতরে কয়েকজন যুবককে একটা মেয়ের 4 হাত পা ধরে নিয়ে যেতে দেখে আগুনের ফুলকি তুলে গর্জে উঠল অভি সার্ভিস রিভলভার। সাথে বিকট চিৎকার দিয়ে মাটিতে উল্টে পড়ল এক নরপিশাচ। তার বিভৎস আর্তনাদ জানাচ্ছিল তার যন্ত্রণার পরিমাণ। বাকিগুলো ভয় পেয়ে শ্রাবণীকে তড়িৎ মাটিতে ফেলে পেছনে ঘুরে তাকাতে আরেকজনের চেয়াল বরাবর পড়ল একটা শক্তিশালী পাঞ্চ। সে বান্দা আর হুহা আউচ কিচ্ছুটি করার সুযোগ পেল না। মাথা ঘুরে জ্ঞান হারিয়ে দরম করে পড়ল পাথরে মাটির উপরে। সাথে সাথেই তার দাঁত ভেঙে ফিনকি দিয়ে গড়ালো উষ্ণ রক্তিম তরল।
আধারের গাঢ়ত্বে চারিদিক থেকে থাকার দরুন কেউ এই মর্মান্তিক দৃশ্যের চাক্ষুষ দর্শন করার সুযোগটুকু পর্যন্ত পেল না। বাকি দুজন ভয়ে শিউরে উঠল। অল্প দৃশ্যমান সেই ঘাতক অশরীরীর হাত থেকে বাঁচার উদ্দেশ্যে একজন দৌড়ে ছুটে পালালো, আরেকজন সাহস দেখিয়ে তাকে আঘাত করতে ছুড়ে দিল নিজেদের ট্যাঙ্কে গোজা ধারালো ছুরি জাতীয় অস্ত্রটা। কিন্তু সাথে সাথে তার লক্ষ্যভ্রষ্ট হলো। অভি সেই আনাড়ি আক্রমণ ঠেকালো হাতের অসাধারণ টেকনিক ব্যবহার করে। তারপর তাকে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে কিছু বুঝে ওঠার আগেই ডান পায়ে ভর করে বাম পাখানা ঘুরিয়ে লাথি হাঁকালো তার থুতনি বরাবর। সাথে সাথেই উক করে একটা বিদঘুটের শব্দ তুলে ধপ করে পড়ে গেল মাটিতে। আচমকা চতুর্দিক আলোকিত করে সড়কের ইলেকট্রিক বাতিগুলো জ্বলে উঠল। তারই আবচালোই অভির চোখ আটকালো শীতার্থ কদপির ন্যায় থরথর করে কাঁপতে থাকা কাদা মাটিতে লিপ্ত ছোট্ট শরীরটাকে। অভি ধীর কদমে দুপা এগিয়ে হাঁটু মেরে বসলো। হাঁটুর বাজে মুখ লুকিয়ে কাঁপতে থাকা মেয়েটার মাথায় হাত রেখে কোমল কণ্ঠে ডাকল, শ্রাবণী। অভির কণ্ঠে কি ছিল জানা নেই, তবে শ্রবণ ইন্দ্রিয়ে অভির ডাক পৌঁছানো মাত্রই আস্তে আস্তে মাথা তুলে তাকালো শ্রাবণী। অভির অশ্রুসিক্ত ছলছল চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে সহসা মিলান হাসল সে। অতঃপর ভেজা গাল দুটো মুছে ফ্যাসফেসে গলায় বলল, বিশ্বাস করুন স্যার, আমি সত্যিই চুরি করিনি। আমি অভি শ্রাবণীকে বাকি কথাটুকু শেষ করতে দিল না। হাত বাড়িয়ে হ্যাসকাটানে মেয়েকে জড়িয়ে ধরল নিজের প্রশস্ত বুকের মাঝে। চোখ দুটো বন্ধ করে সহসা ললাটে চেপে ধরল মরুভূমি নাই তৃষ্ণাত্ম ওষ্ঠধর। দুহাতের শক্ত বন্ধনে আবদ্ধ করে ফিসফিসে বলে উঠল, আমি জানি, আমি সব জানি। শ্রাবণী অভি বিশাল বুকে নিজেকে পেয়ে প্রথম দফায় চমকে উঠল। পরক্ষণে অভির আদরে স্পর্শে আহ্লাদ পেয়ে হামাও করে ডুকরে কেঁদে উঠল। উত্তাল সমুদ্রের উর্মিমালা যেমন আসতে পড়ে তপ্ত বেলাভূমির বুকে, মেটাই আকুলতার পিপাসা, ঠিক তেমনি করেই শ্রাবণীও আসতে পড়ল অভির তপ্ত বুকের মাঝে। ব্যাকুল হয়ে দুহাতে আঁকড়ে ধরল শক্ত মানবের ভরসাদায়ক বুক। আহা, সে কি ব্যাকুলতা মিশে মেয়েটার কান্নায়, পড়তে পড়তে মিশে অসহায়ত্বের গাথা। শ্রাবণী সেই হাহাকার অভিসহ্য হলো না। অন্তরের অন্তঃস্থল জুড়ে জ্বলে পড়ে ভস্মীভূত হলো। এতকালের পাষাণ হৃদয় দগ্ধ হয়ে অশ্রু গড়ালো নীরবে। অভি হাতের বাঁধন আরো মজবুত করে ধরল, আবারও ওষ্ঠঝরা চেপে ধরল মেয়েটার শীতল ললাটে, যেন নিঃশব্দে বোঝাতে চাইল, আমি আছি, আমি থাকবো আজীবন। শ্রাবণীও বিড়াল ছানার মতো চুপ করে লেপ্টে রইল অভির সাথে। দুজন দুজনের বাহুর মাঝে আবদ্ধ হয়ে পড়ে রইল। দুজনের নয়ন যুগল ভেসে যেতে লাগলো বাঁধ ভাঙা অশ্রু জলে। ধীরে ধীরে সময় গড়ালো এভাবেই। তারপর একসময় শ্রাবণীর কান্না কমে এলো। স্বয়ংবিদ ফিরতেই ঢিল হলো হাতের বাঁধন। নিজেকে অভির বাহুর মাঝে আবদ্ধ দেখে আস্তে আস্তে সরে আসতে চাইল। সবটা দেখে অভি বুঝলো মেয়েটা আবারও নিজেকে সেই আগের শক্ত খোলসে মুড়ে ফেলতে চলেছে। অভি মনে মনে কিছু একটা পরিকল্পনা সাজিয়ে আবারও শ্রাবণীকে একটানে বুকের মাঝে টেনে নিল। অতপর দুহাতে পাজা কোলে তুলে উঠে দাঁড়িয়ে পেছন ঘুরে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখল ওর সাথে আসা পুলিশগুলো ওদের ঘিরে দাঁড়িয়ে আছে। অভি তাতে কিছু এলো গেল না, তবে শ্রাবণী তাদের দিকে তাকিয়ে বড্ড লজ্জা পেল। ওর মনে হলো ওরা যেন কেমন কেমন চোখে তাকিয়ে আছে ওদের দিকে। শ্রাবণী আবারও ওড়ামোড়া খেয়ে নামতে চাইল নিচে। অভি শ্রাবণী নড়চড় বুঝে আবারও শক্ত করে মিশিয়ে নিল নিজের সাথে। কারোর দৃষ্টিকে বিশেষ পাত্তা না দিয়ে বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে প্রফেশনাল ভয়েসে বলে উঠল, অ্যারেস্ট দিস বাস্টার্ডস। ভোরের আলো ফুটতে না ফুটতেই অভির গাড়ি এসে ঢুকলো অমিত আর সুমনার বাংলোতে। সুমনা অভির গাড়ির হর্ন শুনতে দৌড়ে ছুটি গিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। অভি গাড়ির দরজা খুলে বেরিয়ে পাশের সিটে দরজা খুলে শ্রাবণীকে আবারও পাজা খুলে তুলে নিল। শ্রাবণী এবার আর চুপ থাকতে পারল না, অস্বস্তিতে বলে ফেল, কি করছেন স্যার? নামান আমাকে, আমি হেঁটে যেতে পারবো। অভি শুনল, তবে বিশেষ পাত্তা দিল না। সুমনা আসতেই তাকে বলল, সব ব্যবস্থা করা হয়ে গেছে? হ্যাঁ, প্রায়, শুধু তোদের অপেক্ষায় ছিলাম। এর মধ্যে অমিত বেরিয়ে এলো বাইরে। অক্ষত শ্রাবণীকে অভির কোলে দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস চালো। গতকাল রাতে খবর শুনে সেও পাগলের মতো খুঁজেছে,
তবে শেষ রাতে সুখবর পেয়ে অভির পরিকল্পনা মতো সব কিছু গোছাতে ফিরে এসেছে বাড়িতে। অভির ঘরে ঢুকে সুমনাকে বলল, ওকে তাড়াতাড়ি রেডি করে কিছু খাইয়ে দে, ততক্ষণে আমি রেডি হয়ে নিচ্ছি। সুমনা মাথা নেড়ে শ্রাবণীকে নিজের রুমে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। স্নান ছেড়ে বেরিয়ে আসতেই ঝটপট এক গ্লাস গরম দুধ আর দুটো ব্রেড খাইয়ে নিয়ে এলো বসার ঘরে। শ্রাবণী বসার ঘরে ঢুকতে দেখলো অমিত আর ওর বাবা মা বসে আছে সোফায়। তাদের সামনে আরেকটা সোফায় একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বসে। অভি ওকে দেখে গম্ভীর গলায় বলল, শ্রাবণী, এদিকে এসো। সুমনা শ্রাবণীকে নিয়ে অভির পাশে বসালো। অভি একটা পেপার শ্রাবণীর দিকে এগিয়ে দিয়ে বলল, আমাকে বিশ্বাস করো তো? শ্রাবণী মাথা দোলালো, অর্থাৎ করে। অভি ওর ডান হাতটা মুঠোয় ভরে নিল, বড্ড আবেগী কণ্ঠে বলল, তাহলে কোনো রকম প্রশ্ন না করে এখানে সাইন করো। শ্রাবণী পেপারখানা হাতে নিয়ে একবার অভির দিকে তো আরেকবার পেপারটার দিকে তাকালো। অভি ওর মুখভঙ্গিমা দেখে বলল, ট্রাস্ট মি। শ্রাবণী কিছুক্ষণ চুপ হয়ে থেকে সাইন করে দিল পেপারে। এরপর পেপারের এক একে সুমনা, অমিত আর অমিতের বাবা মা সাইন করে দিল। মধ্যবয়সী ভদ্রলোক একগাল হেসে পেপারগুলো গুছিয়ে চেক করে বলেন, কংগ্রাচুলেশন স্যার, কংগ্রাচুলেশন ম্যাম। আজ এই মুহূর্ত থেকে আপনারা দুজন আইনগতভাবে স্বামী স্ত্রী হলেন। চাইলে আপনারা আজ থেকেই সামাজিকভাবে সংসার জীবনযাপন শুরু করতে পারেন। অভি আরও স্বামী স্ত্রীর কথাটা শুনতে শ্রাবণী থমকে গেল মুহূর্তেই। বড় বড় চোখ করে অভির দিকে তাকাতে দেখলো মানুষটা হাসি মুখে লোকটার সাথে করমর্দন করছে। ও দিশাহারা হয়ে মুখ চেপে ধরল ও নাই। ঠিক তখনই সুমনার শাশুড়ি অভির দিকে এক থান সিঁদুর এগিয়ে দিল। অভি, এই নে দক্ষিণেশ্বরের মায়ের থানের সিঁদুর, এইটা বৌমা সিঁথিতে পরিয়ে দে। বিয়ে যখন হচ্ছে তখন এটা বাদ থাকবে কেন? শ্রাবণীর বিস্ময় আরও বাড়িয়ে দিয়ে অভি সিঁদুরের কোটায় আঙ্গুল ডোবালো, অতঃপর চোখের পলকে পরিয়ে দিল শ্রাবণীর সিঁথিতে। একরাশ বিস্ময়, এক অম্বর নিস্তব্ধতা আর এক সমুদ্র উত্তেজনা একত্রিত হয়ে সহর্ষ হাতুড়ির ন্যায় করাঘাত করছে শ্রাবণীর হৃদগহ্বরের অতলান্তে থাকা সেই ছোট্ট বিন্দুতে। মৃদু কম্পনে কাঁপছে সমগ্র দেহটা। বিভাবরীর প্রগাঢ় নিশীতে যেমন পথিকেরা পথ হারিয়ে দিগ্ভ্রান্ত হয়ে যায়, জড়িয়ে যায় গোলকধাঁধার অন্তর্জালে, তথাপি শ্রাবণীরও নিজেকে এই মুহূর্তে পথহারা দিগ্ভ্রান্ত পথিক মনে হলো। সব কিছু গোলকধাঁধার ন্যায় লাগছে। কি থেকে কি হচ্ছে, কেনই বা হচ্ছে, কিছু বুঝে ওঠা তার পক্ষে সম্ভব হচ্ছে না। অভির মতো এত বড় একজন মানুষ, বোসবাড়ির মতো এত বড় প্রাচুর্যে বান পরিবারের ছেলে, আজ থেকে তার সত্যিকারের স্বামী। ভাবতেই ডাগর ডাগর আখি যুগল ভরে উঠল অবিশ্বাসে নোনা জলে। একটা সাদা কাগজের কি অপরিসীম ক্ষমতা! শুধুমাত্র একটা আইনি শপথ নামায় দুজনের স্বাক্ষর কি অবলীলায় দুজনকে বেঁধে দিল একে অপরের সাথে। বিষয়টা কি দারুণ বিস্ময়কর, তাই না? শ্রাবণী সিঁথি রাঙিয়ে সিঁদুর তোলার সময় সুমনা শঙ্খ বাজালো। সুমনার শাশুড়ি মিসেস জয়া উলুধ্বনি দিলেন। অবশেষে মাথায় হাত রেখে আশীর্বাদও করলেন। ঘটনাগুলো এত সহজে এত দ্রুত ঘটল যে শ্রাবণী অবাক হবার সময়টুকু পর্যন্ত পেল না, শুধু ফ্যাল করে তাকিয়ে রইল মানুষটার দিকে। ইতিমধ্যে সুমনা মিষ্টির প্লেট নিয়ে হাজির হলো সেখানে। ম্যারেজ রেজিস্ট্রার লোকটাকে চা মিষ্টি দিয়ে অতিথি আপ্যায়ন শেষে বিদায় জানালো। ততক্ষণে শোরগোল শুনে ছোট্ট মিষ্টি ঘুম ভেঙে গেল। বেচারি সকাল সকাল কেঁদে কুটে অস্থির। ওদিকে কান্নার আওয়াজ পেতেই অমিত ছুটল মেয়ের কাছে। কিছুক্ষণ পর মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এলো বসার ঘরে। ছোট্ট গুলোমুলো রাজকন্যা ফুলমুখে তার পাপার কোলে চড়ে ঢুকলো বসার ঘরে। মিষ্টির মোডক অসময়ে ঘুম ভেঙেছে তার। জলে টইটুম্বুর বেচারি চোখ দুটো। আমার মাটার ঘুম ভাঙলো বুঝি? বলে সুমনা মেয়ের দিকে হাত বাড়ল। অমনি সাথে সাথে বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিল মিষ্টি। অর্থাৎ সে পাপার কোল ছেড়ে যাবে না। মেয়ের ঢং দেখে সুমনা মিছের আগে গাল ফোলালো, মুখখানা ভেঙচি কেটে বিড়বিড়ালো, এলেন আমার বাপ সোহাগী মহারানী ভিক্টোরিয়া। এই মেয়ে ঢং দেখাস কাকে? হ্যাঁ, একটু পরে যখন পাপা চলে যাবে তখন দেখবো কে তোকে আদর করে খাওয়ায়, ঘুম পাড়ায়, কোলে নিয়ে ঘুরে বেড়ায়। অমিত ভুরকুচকে সুমনের দিকে কটকটে চোখে তাকালো। চোখের ভাষায় অলিখিত নিষেধাজ্ঞা জারি করে যেন বোঝাতে চাইল, খবরদার সুমনা,
আমার মেয়ের যদি কোনো রকম অযত্ন করেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। মুখে বলল, আমরা পচা মেয়েদের সাথে কথা বলি না। চল তো মাম্মা, আমরা নতুন বউ দেখে আসি। সর দেখি। বলে অমিত সুমনাকে ডিঙ্গিয়ে যেতে নিলে সুমনা খ্যাক করে উঠল। কি বললি? আমি পচা? কথা বলল হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। তুই আমাকে এভাবে ইনসাল্ট করতে পারলি? আমি আজই বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, চলে যাস, শুধু যাবার আগে আমার মেয়েটাকে খাইয়ে দেয়া ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে যাস। আর হ্যাঁ, ওর ঘুম ভাঙার আগে কিন্তু চলে আসা চাই। আমি তোর চাকর? না, আমার বউ। সুমনার আগে ফুসতে ফুসতে ধূপধাপ পা ফেলে চলে গেল রান্নাঘরে। অমিত সুমনার যাওয়া দেখে মুচকি হাসল। আসলে সুমনাকে রাগাতে ওর খুব ভালো লাগে। সুমনা রেগে গেলে গাল ফোলায়, অভিমান করে বসে থাকে। ওর সেই অভিমান ভাঙাতে খুব ভালো লাগে। আসলে এই মেয়ে মুখে যতই ফটাফট করুক না কেন, মনটা ভীষণ নরম। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবার জন্য জান উজাড় করে দিতে পারে। তাই তো অমিত সহ এবারে সবার প্রাণ সুমনা। একগাল হেসে মেয়েকে আদর করতে করতে শ্রাবণী পাশে এসে দাঁড়ালো অমিত। রসিকের গলায় টেনে টেনে বলল, এই দেখো মাম্মা, কি সুন্দর একটা ছোট্ট নতুন বউ। জানো এটা কার বউ? তোমার অভি আঙ্কেলের বউ। শ্রাবণী এতক্ষণ অবাক চোখে অমিত আর সুমনার খুনসুটি দেখছিল। আচমকা অমিতের মুখে নিজেকে অভির বউ শুনে লজ্জায় মিয়ে গেল একেবারে। ওনার আঁচল চেপে ধরে মাথা নুইয়ে নিল কোণঠায়। তীব্র গতিতে বুকের ভেতর ছুটছে উষ্ণ রক্তধারা। দিলি তো মেয়েটাকে রাগিয়ে, কেন সবসময় ওর পিছনে লাগিস বলতো? বলে মিসেস জয়া অমিতের কান টেনে ধরলেন। অমিত আহ করে উঠতে ছেড়ে দিলেন, হাত বাড়িয়ে বলেন, আমার দিদি ভাইকে দে, আর খবরদার যদি আমার মেয়েটার পিছনে লেগেছিস তো। অমিত কান ডলতে ডলতে মেয়েকে মায়ের কোলে দিয়ে সোফায় গিয়ে অভির সামনে গিয়ে বসলো। দুহাত এলিয়ে হেলান দিয়ে বলল, এই অভি, তুই তো দেখি বস হেব্বি কিপটে মাল। অভি এতক্ষণ ফোনে কিছু গুরুত্বপূর্ণ ইমেল চেক করছিল। অমিতের কথা শুনে ভুরু কুচকে তাকালো। অমিত শয়তানি হাসি হেসে বলল, কি সুন্দর নিশ্চিন্তে বিয়ে করে ফেললি, অথচ যে এত কষ্ট করে সবকিছু ব্যবস্থা করে দিল তার কথা ভুলে গেলি। কি চাই তোর? কমিশন। কিসের কমিশন? বাহ বন্ধু, দরকার মিটতে না মিটতেই গতকাল রাতের কথা বেমালুম ভুলে গেলি। কাল সারা রাত ধরে শ্রাবণীকে খোঁজার পর যখন খবর পেলাম ওকে পেয়ে গেছিস, ভাবলাম বাড়ি ফিরে নিশ্চিন্তে টানা ঘুম দেব। বেটা, ওই রাতে ফোন করে আমার স্বাদের ঘুমের আসলা বাজ দিয়ে দিলি। তো কথা মতো ওই রাতে আমার স্বাদের ঘুম হারাম করে তোর জন্য ম্যারেজ রেজিস্টার খুঁজে নিয়ে এলাম, এমনকি দায়িত্ব নিয়ে বিয়েটাও দিলাম। এবার ভালোই ভালোই কমিশন ছাড়। অভি ধ্যান দিয়ে ওর কথা শুনে সোফায় আদশা হয়ে রিল্যাক্স মোডে বসলো। ঘাড়ের নিচে দুহাত গুজে পড়ল, কি চাই তোর? তুই সত্যিই দিবি? হ্যাঁ অবশ্যই। আজ তুই যা কিছু করলি আমার জন্য, তাতে তোর কমিশন অবশ্যই প্রাপ্য। তা বল, কোথায় গিয়ে নিবি? সবার সামনে নাকি আড়ালে? অভির কথার ভাঁজে লুকানো ভয়ানক ব্যাপারখানা বুঝে অমিত ক্যাবলা হাসলো। তবে সেও ছাড়ার পাত্র নয়। অভিকে শ্রাবণীর সামনে লজ্জায় ফেলে দিতে বলল, যা দুষ্টু, আড়ালে আবদালের জিনিস আমাকে দিবি কেন? ওসব তো তোর বউয়ের পাওনা, তাই না শ্রাবণী? কিসব ভয়ঙ্কর কথাবার্তা! শ্রাবণী ভয়ে লজ্জায় কেসে উঠল। ওর মনে হলো এই মুহূর্তে যেন কোনো মিরাক্কেল হয়ে যাক, অজানা জাদু বলে মার্বেলের ফ্লোরটা ফাঁক হয়ে যাক, আরও কোনো মতে লুকিয়ে বাঁচুক এই ভয়ানক অস্বস্তিকর পরিস্থিতি থেকে। অভি অমিতের দিকে তাকে ভয়ানক চাহনি ছুঁড়ে তাকালো। ছেলেটা নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে, আর তার সামনে দুর্গন্ধ মুখের ঢাকনা খুলে দিচ্ছে পাগলটা। শ্রাবণী লজ্জায় ওখানে আর বসতে পারল না। কাঁপা কাঁপা পায়ে ফট করে উঠে দাঁড়ালো। কি হয়েছে? সুমনা ট্রেতে করে গরম কফির কাপ সাজিয়ে সবে ঢুকেছে বসার ঘরে। শ্রাবণীকে উঠে দাঁড়াতে দেখে চিন্তিত গলায় জিজ্ঞেস করলো। শ্রাবণী অনেকটা ইতস্তত করে বলল, ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুমে যাব। অমিতের মা শ্রাবণীর অস্বস্তি বুঝতে পারলেন হয়তো। মেয়েটাকে কেমন যেন অস্থির অস্থির লাগছে দেখে তিনি এগিয়ে এসে দাঁড়ালেন শ্রাবণীর পাশে। বলেন, এসো, আমি নিয়ে যাচ্ছি। বলে ওখান থেকে সরিয়ে নিয়ে এলেন নিজের ঘরে। উনি শ্রাবণীর মাথায় হাত রেখে বলেন, মা গো, তোমাকে যে এভাবে সুস্থ শরীরে দেখব কয়েক ঘন্টা আগেও ভাবিনি জানো। উফ, কি চিন্তায় যে কেটেছে গতকালের রাত্রিটা, কি আর বলবো। কাল সারা রাত ভর তোমার সুমনাদি ঠাকুর ঘরে কাটিয়েছে, তোমার সুস্থতা কামনা করে হাউ মাউ করে কেঁদে কেঁদে প্রার্থনা করেছে। আর ওই যে
পাগল ছেলেটাকে দেখছো? ওর পাগলামির কথা আর নাই বা বলি। জানো, তোমাকে খুঁজতে গোটা কলকাতার পুলিশ রাস্তায় নামিয়ে ছেড়েছে পাগলটা। শ্রাবণী অপার বিস্ময় নিয়ে অবাক চোখে তাকালো লিভিং রুমে বসা মানুষটার পানে, যেখানে বসে মানুষটা কফি খেতে খেতে আর চোখে বারবার তার দিকে তাকাচ্ছে। শ্রাবণী চোখ দুটো ঝাপসা হয়ে এলো কানায়। এত সুখ তার কপালে আদৌ ছিল বুঝি? রসগোল্লার মতো গোলুমোলু মিষ্টিকে দেখে অভি খুব আদর করতে ইচ্ছে হচ্ছিল। হাত বাড়িয়ে অমিতের কোল থেকে মিষ্টিকে কোলে তুলে নিয়ে ঠোঁট চলো গালে। মিষ্টি অপরিচিত লোক দেখে ঠোঁট ফুলিয়ে যার পরনায় কেঁদে ফেল। অমিত মেয়ের কান্না দেখে মিষ্টিকে কোলে তুলে নিয়ে কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল, মুখে নানা রকমের আদুরে বুলি আওড়ে। সুমনা অভির কাঁধে হাত দিয়ে ইশারায় অমিতকে দেখে মুচকি হেসে পড়ল। অভি, অমিতকে দেখে ভালো করে শিখে নে বাচ্চা কাচ্চা কিভাবে সামলাতে হয়। এবার কিন্তু লিস্টে তুই আছিস, বুঝলি? অভি সুমনার কথায় মুচকি হাসল, ঘাট টলতে টলতে মনে মনে বলল, ওরে বান্ধবী রে, আগে বাচ্চা বউ পেলে পুষে বড় করি, তারপরেই না বাচ্চা কাচ্চার কথা ভাববো। শ্রাবণী কথাগুলো শুনে ব্যস্ত পায়ে ওনাদের রুমে ওয়াশরুমে ঢুকলো। অতঃপর বুকে হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। কিছুক্ষণ অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস ফেলে প্রথমে নিজেকে শান্ত করলো শ্রাবণী। ভাবতে লাগলো গতকাল সকাল থেকে আজকের সকাল পর্যন্ত ওর সাথে ঘটে চলা একের পর এক নাটকীয় পরিবর্তন। শ্রাবণী দীর্ঘশ্বাস ছেড়ে দৃষ্টি ঘোরালো। আচমকা সামনে রাখা বিছানার আয়নায় নজর পড়ল। নিজেকে নতুন রূপে দেখে থমকে গেল সহসা। শ্রাবণী কাপা পায়ে হেঁটে এলো আয়নার কাছে। দেখল কপালে শুরু থেকে একদম সিঁথির শেষ পর্যন্ত রাঙ্গানো তার লাল টকটকে সিঁদুরে। শ্রাবণী কাপা কাপা হাতে সিঁথিতে আঙ্গুল ছোঁয়ালো। এক বিন্দু লাল আগুনে মাখিয়ে চোখের সামনে আনলো। সাথে সাথে হৃদয়টা মুচড়ে উঠল প্রাপ্তির উল্লাসে। না জানি কত শত রজনী ওর নির্ঘুম কেটেছে মানুষটার খোঁজ জানতে। না জানি কত শত দিবস কেটেছে মানুষটার নীরব অপেক্ষায়। আর আজ থেকে ওই শক্ত কঠিন মানুষটা ওর অর্ধাঙ্গ। শ্রাবণী দুহাত চেপে ধরল বক্ষ মাজারে। নয়ন যুগল ভাসল অমোঘ বর্ষণে। একসময় মুখ চেপে হামক করে কেঁদে ফেল মেয়েটা। বাবা মায়ের কথা খুব করে মনে পড়ছে। ওরা আজ বেঁচে থাকলে না জানি কত খুশি হতো, কত আশীর্বাদ করত দুহাত তুলে। শ্রাবণী কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। ওভাবেই বলতে লাগলো, মাগো, তুমি দেখতে পাচ্ছ আজ তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, অথচ আশীর্বাদ করার জন্য তোমরা নেই। ও বাবা, তুমি কেন আমার কাছে নেই? তুমি না চেয়েছিলে আমার বিয়ে হোক? দেখো আজ তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে। শ্রাবণী হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কান্নার শব্দ কংক্রিটের দেওয়াল ভেদ করে শোনা যাচ্ছে বাইরে পর্যন্ত। এমন সময়ে দরজায় টোকা পড়ল। শ্রাবণী কান্না থামিয়ে চমকে তাকালো। ওপাশ থেকে অভির গমগমে পুরুষালী আওয়াজ ভেসে এলো, শ্রাবণী, বাইরে এসো। শ্রাবণী চোখ মুখ মুছে বাইরে বেরিয়ে আসতে অভি একটানে শ্রাবণীকে নিজের কাছে এনে দাঁড় করালো। তাকিয়ে দেখল কান্নার তোপে লালচে আভা ছড়িয়ে পড়েছে সারা মুখে। গাল ভেজা, গাল জোড়া আর নাকের ডোকার রক্ত জমে রক্তিম দেখাচ্ছে। এত আদর লাগছে মেয়েটাকে। অভি অনিমেষ চেয়ে থেকে বলল, কাঁদছিলে কেন? শ্রাবণী আর নিজেকে সামলে রাখতে পারল না। হুড়মো করে দু চোখ পেয়ে বন্যা নামলো নোনা জলের। ভেঙ্গে আসা কণ্ঠে বলল, এটা কি করলেন আপনি? ভুলটা কোথায় করলাম শুনি? আমি কোনো দিক দিয়েই আপনার যোগ্য নই জানা সত্ত্বেও। বলে অভি শ্রাবণীকে টেনে জড়িয়ে ধরল বুকে। কপালে ঠোঁট ছুঁয়ে আবেগ ভরা গাঢ় কণ্ঠে বলল, আমি বলেছিলাম না এই প্রসঙ্গে আর কোনো কথা নয়। গতকাল রাতে তোমাকে খুঁজে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল জানো তুমি? পাগল হয়ে গেছিলাম আমি। অভি শব্দ করে একটা দীর্ঘশ্বাস পেল। উফ, কাল যদি সময় মতো না পৌঁছাতাম, কাল যদি সত্যি তোমার কিছু হয়ে যেত, তাহলে কি হতো? অভি শ্রাবণীকে আরো শক্ত করে জড়িয়ে বুকের সাথে মিশিয়ে নিল। অস্থির কণ্ঠে জবাব দিল, আগুন জ্বালিয়ে আগে সবকিছু শেষ করে দিতাম, তারপর নিজেকে শেষ করে ফেলতাম। শ্রাবণীর আখি যুগল আবারও ভাসল উষ্ণ ধারে। এই মানুষটা সত্যি কি তাকে এতটা ভালোবাসে? বিস্ময় ভরা দৃষ্টিতে অনিমেষ তাকিয়ে রইল অভির দিকে। অভি সেই মায়াবী আখি জোড়ায় নয়ন মেলালো। মেয়েটার চোখ উপছে গড়িয়ে পড়া বিষাদ সিন্ধু বড় যত্নে মুছে দিতে দিতে বলল, আজকের পর হার লুকিয়ে চুরিয়ে নয়, বরং গর্বের সাথে আমার নামে সিঁদুর পড়বে এই সিঁথিতে, মনে থাকবে?
বলে ওড়না টেনে শ্রাবণীর মাথায় ঘোমটা তুলে দিয়ে কপালে ওষ্ঠ ছোয়ালো। আর কখনো কাঁদবে না, ঠিক আছে? সব সময় জানবে আমি তোমার কাছে আছি, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে। মতো নিজের অঙ্গে মাখল। অনুভূতিহীন পাথর মনটায় আজ বহুদিন পর কেমন যেন শিরশিরে উঠল অন্যরকম সুখে। সেই সাথে এক আকাশ বিস্ময় নিয়ে চিন্তায় নিমগ্ন হলো মন। উনি কিভাবে জানেন আমি ওনার নামে সিঁদুর পরতাম লুকিয়ে লুকিয়ে? শ্রাবণীর ভ্রম সাথে সাথে ভেঙে দিল অভির কণ্ঠস্বর। শ্রাবণীর কপালে পড়া অগোছালো চুলগুলোকে ছড়িয়ে দিতে দিতে বলল, এখন খাওয়া দাওয়া করে ভালো মেয়ের মতো একটু রেস্ট নাও, আমি সন্ধ্যায় এসে নিয়ে যাব, ঠিক আছে? শ্রাবণী ভেজা গাল মুছে মাথা দোলালো। অভি রুমের দরজা খুলে বেরিয়ে সুমনার উদ্দেশ্যে বলল, ওকে দেখিস, আমি একটু দরকারে বেরোচ্ছি, বিকেলের পরে এসে ওকে নিয়ে যাব। কোথায় যাচ্ছিস তুই? অভি রাত জাগার রক্তিম চোখে চাইল অমিতের দিকে। গমগমে ভারী কণ্ঠে বলল, কিছু হিসেব এখনো মেলানো বাকি, সেগুলো মেলাতে যাচ্ছি। অমিত বুঝলো অভি কি ইঙ্গিত দিয়েছে তার কথার ভাঁজে। তড়িঘড়ি করে ছুটে এসে বলল, চল, আমিও যাব। কিন্তু তোর সাধের ঘুম? আরে দোস্ত, তেরে লিয়ে সব কুরবান, চল। অভি হাসল। অতপর দুজনে একসাথে বেরিয়ে গেল হিসেবের খাতা মেলাতে। ওদিকে শ্রাবণী অভি যাওয়ার পথে তাকিয়ে রইল অনিমেষ চোখে চেয়ে। তো এবার জানা যাক মিস শ্রীপর্ণার হাতের মহামূল্যবান হীরের আংটি শ্রাবণীর রুমের আলমারি পর্যন্ত পৌঁছালো কিভাবে? ঘড়ির কাঁটা তখন সকাল 10টার ঘরে স্থির দণ্ডবত। বসবাড়ির প্রতিটা মানুষ বসার ঘরে উপস্থিত, অথচ চারিদিক শীতল নীরবতায় চেয়ে অভি সোফায় গা এলিয়ে বসে। দুহাতের মুঠোয় সমানে ঘুরেছে রুবিস কিউব। অভি গমগমে কণ্ঠে ভীত সকলে। মুখবই রীতিমতো রক্ত শোনো। অভি কিউবের রঙগুলো ফটফট মিলিয়ে সেটা রাখলো সেন্টার টেবিলে। অতপর দুলালবাবুর দিকে তাকিয়ে বলল, একজন বিচারকের বাড়িতে একটা অসহায় মেয়ের সাথে এত বড় একটা অবিচার হলো, তোমার কিছু বলার নেই বাবা? দুলালবাবু ছেলের প্রশ্নের জবাব দিতে পারলেন না, মাথা নিচু করে বসে রইলেন। অভি বাবার দিকে তাকিয়ে স্বচ্ছ হাসল। আচ্ছা বাবা, তোমার আইনি বিচারে কাউকে ফাঁসানোর শাস্তি কি হতে পারে? সিম্পল একটা প্রশ্ন, এভাবে চুপ করে না থেকে প্লিজ উত্তর দাও। দুলালবাবু ছেলের আচরণ দেখে ভয় পেলেন। আজ তিনি যদি মুখ না খোলেন তাহলে হয়তো ভবিষ্যতে ছেলের সাথে আর কখনো তার কথা হবে না। তাছাড়া গতকাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার কানে এসেছে। তাই রয়েছে বললেন, অপরাধের পরিমাণ বিচার করে সর্বোচ্চ 5 বছরের জেল হতে পারে, আর সর্বনিম্ন 6 মাস। তো এবার আসি মোদ্দা কথায়, মিস তাপসী। বলে ডাক দিতেই একজন মেয়ে এসে অভির সামনে দাঁড়ালো। তাপসীকে দেখে বাড়ির সকলে বিস্ময় নিয়ে তাকালো। তবে শ্রীপর্ণা যেন একটু বেশি ভয় পেল। তাপসী অভির দিকে তাকিয়ে ভয়ে কেঁদে ফেল। হাত জোর করে হাঁটু মেরে বসে পড়ল ফ্লোরে। কানায় ভেঙে আসা কণ্ঠে বলল, স্যার বিশ্বাস করুন, আমি এই কাজ কিছুতেই করতে চাইনি, কিন্তু নতুন ম্যাডাম আমাকে ভয় দেখিয়ে এই কাজ করিয়েছে। গ্রীষ্মের খরতাপে উত্তপ্ত বাতায়ন, প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসী। বসবাড়িতে বেলা বাড়তে না বাড়তেই প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। কে বলবে গতকাল মাঝরাত পর্যন্ত ঝড় বৃষ্টির তাণ্ডব চলেছে শহর জুড়ে। গতরাতে শীতলতা মিলিয়ে গেছে উষ্ণতার আগ্রাসনে। গাজেলা গরমে কেউ গাছে ছায়ে বসে হাত পাখা টানছে, কেউ বা বসে আছে ফ্যানের নিচে, আবার কেউ অস্থির নিঃশ্বাস ফেলছে এসি ঠান্ডা ঘরে। বসবাড়ির অন্দরমহলে সেন্ট্রাল এসি চলমান, করা শীতলতায় চারিপাশ চেয়ে। অথচ সেই দাঁত কাঁপানো ঠান্ডায় বসেও দরদরিয়ে ঘামছে শ্রীপর্ণা। হাতের তালু দুটো ঘামে ভিজে চপচপ করছে। অভিসহ বাড়ির প্রত্যেকে বিস্ময় খচিত দৃষ্টি আপাতত তাপসীতে নিবদ্ধ। তাকে ঘিরে যত রহস্যের ধ্রুমজাল। কারণ শ্রাবণীর ঘর থেকে হীরের আংটিটা সেই খুঁজে পেয়েছিল। তাপসী কান্নায় ভেঙে আসা কণ্ঠে হাত জোর করে বলল, স্যার বিশ্বাস করুন, আমি এই কাজ কিছুতেই করতে চাইনি, কিন্তু নতুন ম্যাডাম আমাকে ভয় দেখিয়ে এই কাজ করিয়েছে। কি? তাপসীর স্বীকারোক্তি শুনে সবার প্রথমে মনোরমাই চমকে উঠল। বাড়ির অন্যান্য সকলে রীতিমতো হতবাক। অবিশ্বাসের দোলাচল স্পষ্ট তাদের চাহনি চড়ে। মিথ্যে কথা, আমাকে ফাঁসানোর জন্য এই কাজের মেয়েটাকে দিয়ে মিথ্যে বলানো হচ্ছে। এই মেয়ে, এই তুমি আমার নামে মিথ্যে বলছো কেন? শ্রীপর্ণা নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠল। তাপসী শ্রীপর্ণার হম্বিতম্বি দেখে ভয়ে গুটিয়ে একসা চোখে মুখে ছড়িয়ে অমানিসার অন্ধকার। মনোরমা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলো।
শান্ত হো স্ত্রী, আমি জানি তুমি নির্দোষ, তবু এত বড় একটা অভিযোগ যখন উঠেছে তার বিরহিত হওয়া অবশ্যই দরকার। শ্রীপনা মনোরমার সাপোর্ট পেয়ে ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেল। এত বড় অপমান আজ পর্যন্ত কেউ করেনি আমাকে, অথচ এ বাড়িতে এসে ছি, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না আন্টি। শ্রীপনা সেখান থেকে যেতে নিলেই মনোরমা তাকে আটকালো ও দিকে আগুন ছোড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা রাস্তার মেয়ের জন্য শ্রীপনার মতো মেয়েকে তুই এভাবে সবার সামনে অপমান করতে পারলি? আর কত অধপতন হবে তোর অভি। শ্রীপনা আহ্লাদ পেয়ে আবার কাঁদল। মুঠোফোনে কল তুলো উচ্চ পদস্থ কর্মকর্তা ডিআইজি বাবাকে। অতপর কেঁদে কেটে মুখ ভাসি ইনি বিনে নালিশ জানালো, বাপি তুমি এক্ষুনি দুলাল আঙ্কেলের বাড়িতে এসে এখান থেকে আমাকে নিয়ে যাও প্লিজ। দুলাল বাবু, শ্যামল বাবু, মনোরমা সহ বাড়ির আরো সকলে শ্রীপনার কাণ্ড দেখে হতবিহ্বল হয়ে গেল। শুধু অভি বড্ড শান্ত হয়ে বসে রইল। তীক্ষ্ণ দৃষ্টির অন্তরালে গভীরভাবে মেপে চলল সবকিছু। মনোরমার কথার জবাবে অভির তরফ থেকে কোনো প্রকার প্রত্যুত্তর না পেয়ে শ্রীপনার রাগে অভিমানের মনোরমার হাত ছাড়িয়ে ছুটে চলে গেল দোতলায়। মনোরমা সেদিকে এক পলক তাকিয়ে রাগের তোপে অভির দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। অতপর পরিস্থিতি সামলাতে দোলালবাবুকে উদ্দেশ্য করে বলল, ওগো তুমি মেয়েটাকে ঠেকাও। ভাবতে পারছো সতীশদা এখানে এসে যদি ওনার মেয়ের এমন অবস্থা দেখে তাহলে কি হবে? আমাদের এতগুলো বছরের সম্পর্ক, তোমার এত বছরের বন্ধুত্ব সবকিছু শেষ হয়ে যাবে। দুলালবাবু শান্ত দৃষ্টিতে একবার স্ত্রীর দিকে তো আরেকবার ছেলের দিকে তাকালেন। মনোরমার মনের খবর তার জানা। শ্রীপনাকে বাড়ির বউ বানানোর ইচ্ছে তার বহু বছরের। এদিকে ছেলের মনোবৃত্তি গতকাল রাতে তার কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। সেই সাথে বুঝেছেন ছেলেকে বাঁধতে হলে এবার আর গতবারের মতো ভুল করা যাবে না। দুলালবাবু আড়লে দীর্ঘশ্বাস ফেলেন। তার ছেলেকে চাই, তাও যে কোনো মূল্যে। তাতে যদি এত বছরের বন্ধুত্বের ভাঙ্গন ধরে তাহলে ধরুক। দুলালবাবু অবির হাতের উপর হাত রেখে শীতল গলায় বলেন, আমি জানি তুমি প্রমাণ ছাড়া কারোর নামে এত বড় একটা অভিযোগ কখনোই তুলবে না। আমি চাই সত্যিটা সবার সামনে আসুক। অবি দুলালবাবুর দিকে বিস্ময় নিয়ে তাকালো। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল বেশ খানিকক্ষণ। অতপর মাথা নেড়ে সে জানিয়ে বাবার হাতের উপর আরেক হাত রাখলো। মনে মনে বলল, আমাকে ভরসা করার জন্য থ্যাঙ্কস বাবা। এরই মধ্যে লালবাতি জ্বালিয়ে উচ্চ শব্দে সাইরেন বাজিয়ে বোস বাড়িতে ঢুকলো ডিআইজি স্পেশাল গাড়ি। শ্রীপনা বাবাকে আসতে দেখে নিজের লাগেজ নিয়ে নিচে নামলো কাঁদতে কাঁদতে। ডিআইজি বোস বাড়ির বসার ঘরে ঢুকতেই শ্রী দৌড়ে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে। অস্থির হয়ে কাঁদতে কাঁদতে বিলাপ করতে শুরু করলো, বাপি এরা আমাকে ক্রিমিনাল বলেছে, আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো বাপি। ডিআইজি সতীশ মিত্র মেয়ের কান্নার কারণ শুনে রাগে অগ্নিশর্মা হয়ে গর্জে উঠল, কার এত বড় সাহস আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েকে ক্রিমিনাল বলে? তার নামটা শুধু একবার বলো, তারপর দেখ আমি তার কি হাল করি। শ্রীপনা বাবার আলাদ পেয়ে আরও যেন গোলে একাকার হয়ে গেল। সতীশ মিত্র মনোরমার দিকে তাকিয়ে বলেন, বৌদি আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? এ বাড়িতে আমার মেয়ে তো এমনি এমনি আসেনি, আপনাদের অনুরোধে এসেছিল। তার এমন ভয়ঙ্কর অপমান হতে দেখেও আপনি এভাবে জড়বস্তুর মতো দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে যাচ্ছি এবং সেই সাথে ভালো করেই বুঝতে পারছি আপনারা আমার মেয়েকে কতটা ঠিক পরিমাণ কষ্টে রেখেছেন। মনোরমা মাথা নেড়ে না জানালো। পরিস্থিতি সামাল দিতে ইতস্তত ভঙ্গিতে আমতামতা করে বলল, না না সতীশদা, আপনি আমাদের ভুল বুঝছেন। আসলে এখানে একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আর কি। হাউ ফানি! আমি ভুল বুঝেছি নাকি আপনি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছেন? ঠিক করে বলুন তো। এই ডিআইজির পোস্টটা কিন্তু আমি এইভাবেই পেয়ে যাইনি, অনেক মেধা খাটিয়ে পরিশ্রমের পর পেয়েছি। তাই আমাকে বোকা বানানোর বৃথা চেষ্টা একদমই করবেন না। মনোরমা অপমানে থমথমে মুখে চুপসে দাঁড়িয়ে রইল। তার যে বলার মতো আর কিছুই নেই। শ্রীপনা ফোপাতে ফোপাতে বলল, বাপি এ তুমি কার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলে, যে বিয়ের আগেই তার হবু স্ত্রীকে জনসম্মুখে ক্রিমিনাল বলে আক্রমণ করে? অভি, এসব আমি কি শুনছি দুলাল?
তোদের আমার মেয়েকে ছেলের বউ বানানোর তাড়া ছিল বেশি, অথচ তোর ছেলেই কিনা আমার মেয়েকে অপমান করলো। আপনার মেয়ে যদি নিজেই সেই সুযোগ করে দেয় সবাইকে, তাহলে তো কারো কিছু করার থাকে না আঙ্কেল। অভি সোফা ছেড়ে হেঁটে এলো সতীশবাবুর সামনে। সতীশবাবুর রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে নির্ভীক কণ্ঠে বলে উঠল, আপনার মেয়ে আসলেই একটা ক্রিমিনাল, আর ক্রিমিনালকে ক্রিমিনাল বলে আমি কোনো ভুল করেছি বলে মনে হয় না। অভি, কন্ট্রোল ইউর ওয়ার্ডস ওর আই উইল। সতীশবাবুর ধমকে অভি তার ছেলে হাসি হাসলো। আরও দুপা এগিয়ে এসে বলল, আমাকে ভয় দেখাচ্ছেন? লাভ নেই, কারণ অভিজ্ঞান বোস কারো তোয়াক্কা করে না। আপনি হয়তো জানেন না, আপনার মেয়ে একটা নিরপরাধ অসহায় মেয়েকে দিনের পর দিন টর্চার করেছে। ঠান্ডা মাথায় চক্রান্ত করে তাকে চুরির দায়ে ফাঁসিয়েছে। আমার পরিবারের সবাইকে উস্কানি দিয়ে মেয়েটাকে বাড়ি ছাড়া করতে বাধ্য করেছে। গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিশ্চয়ই আপনার অজানা নয়। ওই মেয়েটা সেই ছিল যাকে আপনার মেয়ের কারণে আশ্রয়হীন হতে হয়েছে। কোথাকার কোন মেয়ের জন্য তুমি আমাকে এভাবে দোষারোপ করছো? তাছাড়া আমি বিশ্বাস করি না আমার মেয়ে এত অজঘন্য একটা কাজ করতে পারে। দুলালবাবু এবার এগিয়ে এলেন। সতীশবাবুর কথার প্রেক্ষিতে বললেন, সেটাই আমাদেরও বিশ্বাস হচ্ছে না স্ত্রী এমন জঘন্য কাজ করতে পারে। অভি, তুমি তোমার অভিযোগের সপক্ষে প্রমাণ দাখিল করো। অভি এক পলক সতীশবাবুর দিকে তাকে আইপ্যাড খুলো, ওখানে সেভ করা কিছু ভিডিও ক্লিপ বাইর করে দেখিয়ে বলল, এটা দেখুন, আপনার মেয়ে ঠিক কতটা টর্চার করেছে অসহায় মেয়েটাকে। সতীশবাবু অবাক চোখে দেখতে লাগলেন ভিডিওগুলো, যেখানে শ্রীপনা শ্রাবণীকে দিয়ে কখনো ঘর পরিষ্কার করাচ্ছে তো কখনো টয়লেট পরিষ্কার করাচ্ছে। অভি আইপ্যাড বন্ধ করে বলল, মেয়েটা এবারের অতিথি ছিল, আমার স্পেশাল অতিথি, অথচ আপনার মেয়ে তাকে দিয়ে জোর করে সব করিয়েছে। আমি তো জানতেও পারতাম না যদি না আমার বোন বুদ্ধি করে ভিডিওগুলো তুলে আমাকে না পাঠাতো। যাই হোক, এবার আসি ভাইটাল পয়েন্টে। মিস তাপসী, আপনি বাকিটা বলুন। তাপসী চোখ তুলে এক পলক সবাইকে ভালোভাবে দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলো, আসলে আমি বেশ কয়েক বছর আগে এক বাড়িতে কাজ করতাম, সেখানে ভুল করে টাকা চুরি করে ফেলেছিলাম। আসলে অভাবের সংসার ছিল, তাতে ওনারা সময় মতো মাইনে দিতেন না। আমি নেহাত লোভে পড়ে হোক আর সমস্যায় টাকাটা চুরি করেছিলাম। এই ব্যাপারটা উনি কীভাবে যেন জেনে গেছিলেন, তাই সেদিন আমাকে আড়ালে ডেকে ভয়ে দেখালেন। বললেন শ্রাবণীকে চুরির দায়ে ফাঁসাতে ওনাকে সাহায্য করতে হবে, নয়তো আমার সত্যিটা এবারে সবাইকে বলে কাজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন। আমি প্রথমে এ কাজ করতে চাইনি, কিন্তু পরে নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে এ কাজ করি। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি নিরুপায় ছিলাম। সতীশবাবু খানিকক্ষণ চুপ করে থেকে হো হো করে হেসে ফেলেন। সবাই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল সতীশবাবুর দিকে। সতীশবাবু হাসতে হাসতে দম ফেলে বলেন, ওয়েল, ভালো গল্প ছিল, কিন্তু আফসোস আমি বিশ্বাস করলাম। যাই হোক, আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি ঠিকই, তবে এই অপমান আমি আজীবন ভুলবো না। চল মামুনি। বলে দুপা এগিয়ে গিয়ে আবারও পেছন ঘুরে তাকালেন অভির দিকে। ভয়ঙ্কর চাউনি ছুঁড়ে তাকিয়ে থেকে বেরিয়ে গেলেন ধূপধাপ পা ফেলে। শ্রীপূর্ণা বাবাকে বেরিয়ে যেতে দেখে নিজেও বেরিয়ে যেতে পা বাড়ালো। মনোরমা তাকে আটকাতে ছুটে এলো চঞ্চল পায়ে। মুখমণ্ডল জুড়ে তার বিষাদের ছায়া, আচরণে কষ্টের বহিঃপ্রকাশ। স্ত্রী, যেও না মামুনি। আমি কখনো ভাবতে পারিনি তোমার ছেলে একটা রাস্তার মেয়ের জন্য আমাকে এত বড় অপমান করবে। যাই হোক, আমাকে আর আটকেও না আন্টি, আসছি। বলে মনোরমার হাত ছাড়িয়ে বেরিয়ে গেল সে। শ্রীপূর্ণাদের গাড়ি বসবাড়ি ছেড়ে বেরিয়ে যেতেই বসার ঘরে নামলো হিমশীতল নিস্তব্ধতা। এত নীরবতা এর আগে কোনোদিন বসবাড়ির ভেতরে দেখা যায়নি। ঘড়ির কাঁটার টিকটিক শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে। এই মুহূর্তে বাড়ির প্রত্যেকের নজর মনোরমার পাথর বনে যাওয়া চেহারায় আটকে। অন্তরা, অনিন্দিতা, অরণ্য, সায়ক, শেফালি সকলেই তটস্থ হয়ে দাঁড়িয়ে। অভি বরাবরের মতোই শান্ত, দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে তামাশা দেখছে এক মনে। অমিত একবার মনোরমাকে তো আরেকবার অভিকে পর্যায়ক্রমে দেখে চলেছে। তার ধুরন্ধর মস্তিষ্ক বলছে তাণ্ডব শুরু হলো বলে, কারণ আসল ঘটনা এখনো জানা বাকি। মিসেস তুলিকা শ্যামল বাবুর দিকে এক পলক তাকিয়ে ভুরু না চালেন। চোখের ইশারায় জানতে চাইলেন এবার কি করা উচিত। শ্যামলবাবু ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ থাকার ইশারা করে গলা ঝাড়লেন। তার গলা ঝাড়ার শব্দ শুনশান নীরবতার মাঝেই বেশ কানে লাগলো সবার। তাপসী এমন একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে করুণ চোখে দুলালবাবুর দিকে তাকালো। হাত জোর করে অনুতপ্ত সুরে বলল,
স্যার বিশ্বাস করুন, আমার কথায় এক বিন্দুও মিথ্যে নেই। আমি আমার অসুস্থ ছেলের নামে শপথ কেটে বলছি। দুলালবাবু পেছনে দুহাত গুজে সব কিছু শুনলেন, অতপর মাথা নেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তুমি আজ কেন বলছো এসব? কাল কেন বলনি যখন মেয়েটাকে সবার সামনে চোর বলে অপমান করা হচ্ছিল? তাপসী হাউমাউ করে কেঁদে উঠল, মুখে হাত চাপা দিয়ে বলল, স্যার, আমার অসহায়ত্ব আমাকে দিয়ে এসব কাজ করিয়েছে। আসলে আমি এবারে সুখের চাকরিটা হারাতে চাইনি। এবারের মাস মাইনে আর খাবার দাবার খেয়ে আমাদের মা ছেলে 3 বেলা ভালোভাবে চলে যাচ্ছিল, তাই। কিন্তু স্যার, আমার পাপ আমাকে ছাড়েনি। কাল রাতে বাড়ি ফিরে শুনি আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি, মাথা ফেটে গেছে, ডান পাটা ভেঙে গেছে, চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি একে গরিব, তাতে অসহায়, লাখ টাকা চিকিৎসার খরচ। কি করব, কোথা থেকে এত টাকা জোগাড় করব, এসব ভেবে আজ সকালে যখন ঈশ্বরের কাছে কান্নাকাটি করে প্রার্থনা করছিলাম, তখনই সেখানে স্যার এলেন গতকালের সত্যিটা জানতে। কিন্তু আমার অসহায় অবস্থা দেখে বিনা বাক্যে শহরের বড় হাসপাতালে আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। স্যারের মানবতা দেখে তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যাই হয়ে যাক সত্যিটা আমি বলবো। স্যার, আজ আমি এখানে সত্যিটা বলে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি, আমাকে ক্ষমা করে দেবেন। মিসেস শেফালি সোফা ছেড়ে উঠে মনোরমার কাছে এলো, কাঁধে হাত রেখে বলল, শান্ত হও রমা, যা হয়েছে তাতে সবার ভালোর জন্যই হয়েছে। শ্রীপর্ণার মতো মেয়ে যে এত বড় একটা কালপ্রিট হতে পারে আমি তো ভাবতেও পারছি না। না জানি এই বাড়ির বউ হয়ে এলে ভবিষ্যতে আর কি করতো। মনোরমা শেফালির হাতটা কাঁধের উপর থেকে সরিয়ে চুপচাপ হেঁটে সোফায় এসে বসলো। মুখের আদল দেখে বোঝা যাচ্ছিল তার মনের অবস্থা ঠিক কেমন। দুলালবাবু অভির দিকে তাকিয়ে বললেন, মেয়েটা কেমন আছে এখন? অভি মাথা নেড়ে সদর্থক জবাব দিল। দুলালবাবু মনোরমার দিকে এক পলক তাকিয়ে গলা ঝেড়ে বলেন, তাহলে ওকে নিয়ে তোমার ভবিষ্যৎ ভাবনা কি? মানে এ বাড়িতে ফিরিয়ে আনতে চাও না কি অন্য কোথাও? আইনকে সাক্ষী রেখে আজ সকালে আমি শ্রাবণীকে বিয়ে করেছি। অভির কথাটা বোসবাড়ির লিভিং রুমে ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটালো। যেন তুবড়িবাজির মতো চতুর্দিক থেকে একটা কথাই বেঁচে উঠল। কি? মনোরমা বসা থেকে তর্ক করে লাফিয়ে উঠে দাঁড়ালো। বিস্ময়ের বিভীষিকা তার চোখ মুখ ঠিকরে বেরোচ্ছে। অভি সকলের হতভম্ব দৃষ্টিকে তেমন তোয়াজ করল না, নিজের মতো করে বলল, যেহেতু শ্রাবণী আমার বিবাহিতা স্ত্রী, তাই ও এখন থেকে আমার সাথেই থাকবে। অসম্ভব, আমি এ বিয়ে মানি না। মনোরমার কথা শুনে সকলেই তার দিকে তাকালো। মনোরমা ছুটে এসে অভির সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, শুনেছিস তুই? আমি ওই রাস্তার মেয়েকে কিছুতেই এবারে বউ হিসেবে মানি না। অভি মনোরমার অগ্নিমূর্তি দেখে চুপ করে দাঁড়িয়ে রইল। মায়ের সাথে সে কোনোদিনই বেয়াদবি করেনি। অভিমান, অভিযোগ, অনুযোগ যাই থাকুক না কেন, মায়ের সাথে বেয়াদবি করা তার স্বভাব নয়। মনোরমা মাথায় হাত দিয়ে আবার সোফায় বসে পড়ল। একেই শ্রীপনার ঘটনায় মনের অবস্থা কাহিল, তাতে শ্রাবণীকে বিয়ে করার মতো অনাকাঙ্ক্ষিত খবরটা শুনে মাথা খারাপ হবার জোগাড় তার। দুলালবাবু স্ত্রীর অবস্থা দেখে তড়িঘড়ি কাছে এলেন, মাথায় হাত বুলিয়ে বলেন, শান্ত রমা, এভাবে ড্রেস নিলে তোমার প্রেশার ফল করবে। স্বামীর হাতের স্পর্শ পেয়ে মনোরমা হেসকি তুলে কাঁদতে শুরু করলো। কিভাবে শান্ত হতে বলো তুমি আমাকে? আমার ছেলে একটা অনাথ চালচুলোহীন রাস্তার মেয়েকে বিয়ে করে নিয়েছে, এ কথা শুনে আমি কিভাবে শান্ত থাকবো? ও কিভাবে পারলো এরকম একটা কাজ করতে? ওই 3rd ক্লাস ফকিন্নিকে বিয়ে করার আগে একবারও এই বসবাড়ির সম্মানের কথা চিন্তা করলো না, একবারও ভাবলো না ওর মা বাবার স্ট্যাটাসের কথা, ওর নিজের পজিশনের কথা। শ্রাবণীকে নিয়ে মনোরমার বলা বিষাক্ত কথাগুলো যেন উত্তপ্ত সীসানেই ফোসকা তুলে দিচ্ছিল অভির অন্তরে। তবু মায়ের অসম্মান করতে একবারও মুখ খুলল না। প্লিজ শান্ত হও রমা। দুলালবাবু ক্রমাগত চেষ্টা চালিয়ে গেলেন মনোরমাকে শান্ত করতে। মনোরমা থামল না, বরং আরও উত্তেজিত হয়ে বলে চলল, না, আমি শান্ত হব না। আমাদের সোসাইটি, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যখন জানবে, তখন কি হবে ভাবতে পারছো? আমাদের নিয়ে খিল্লি করবে, সুযোগ পেলে কথা শোনাবে। যারা আজ পর্যন্ত আমার সামনে মাথা তুলে দাঁড়িয়ে দুটো কথা বলতে সাহস পায়নি, তারাও দাঁত মেলে হাসাহাসি করবে, বলবে, শুনেছ তোমরা, মিসেস বস নিজের ছেলেকে নিয়ে বেশি ভাব দেখিয়ে বেড়াতো না, দেখো তার ছেলে
বাবা মায়ের মুখে ঝামা ঘষে দিয়ে একটা রাস্তার সস্তা মেয়েকে বিয়ে করে নিয়েছে। দিস ইজ এনাফ মা। যাকে তুমি বারবার রাস্তার মেয়ে বলে, সস্তা মেয়ে বলে বলে সম্বোধন করছো, সে আমার বিবাহিতা স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। তাই ভুলে যেও না, তাকে করা অপমান মানে সরাসরি কিন্তু আমাকেই অপমান করা। অভির গমগমে পুরুষালী কণ্ঠে বলে ওঠা কথাগুলো শুনে মনোরমা একদম স্তব্ধ হয়ে গেল। আজ প্রথমবার ছেলের কাছে এন অবজ্ঞাসূচক প্রত্যুত্তর পেয়ে বাকরুদ্ধ হলো বিস্ময়। সেই সাথে হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ল থমথমে আবহের তপ্ততা। কি বললি তুই বেয়াদব? ঘন্টাখানেক আগে বিয়ে করা মেয়েটা তোর সব কিছু হয়ে গেল, অথচ যে মায়ের কারণে তুই এই পৃথিবীতে এলি তার সম্মানের কথা তুই ভুলে গেলি। না মা, আমি কিছুই ভুলিনি, আমার সব মনে আছে। যদি ভুলে যেতাম তাহলে তোমার দুর্ব্যবহারগুলো সহ্য করেও এখনও এখানে এত শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতাম না। আচ্ছা মা, শুনেছি মায়েরা নাকি সন্তানদের মনের কথা বুঝতে পারে। তাহলে তুমিও নিশ্চয়ই বুঝতে পেরেছিলে শ্রাবণীর প্রতি আমার মনে দুর্বলতা আছে, আর সেই জন্যই তুমি সুযোগ বুঝে ওকে এভাবে অসম্মান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, তাই না? অভির এই কথার কোনো রকম জবাব দিল না মনোরমা। মুখখানা গম্ভীর করে তাকিয়ে রইল অন্যত্র। অভি তাচ্ছিল হাসলো, বলল, তুমি হয়তো জানো না ওই মেয়েটার কাছে আমরা সবাই ঠিক কতটা ঋণী। আজ এই মুহূর্তে তুমি আমাকে যে জীবিত অবস্থায় দেখছো, তা শুধুমাত্র ওই মেয়েটার জন্যই। সেদিন যদি ওই মেয়েটা নিজের জীবনের পরোয়া না করে যদি ছুটে না আসতো, তাহলে হয়তো আজ আমার ঠাঁই হতো দেয়ালের টাঙানো দাদাভাইয়ের ছবির পাশে। অভির কথা শুনে মনোরমা সহ বাড়ির সকলে চমকে উঠল বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায়। দুলালবাবু চোখ থেকে চশমা নামিয়ে নিলেন বিস্ময়। সবার মুখের ভাবভঙ্গি দেখে হাসি চড়া হলো অভির। মনোরমার মুখের দিকে তাকিয়ে বলল, ওই রাস্তার মেয়েটার আরও কীর্তি শুনবে মা। এতগুলো বছর ধরে আমার নামের পাশে চরিত্রহীন রেপিস্টের যে ট্যাগখানা ছিল না, সেটাও দায়িত্ব সহকারে মুছে দিয়েছে তোমার ভাষ্যমতে রাস্তার সস্তা মেয়েটা। এবার বলো, ওর মতো একটা মেয়ে আমার জীবন সঙ্গী হবার যোগ্য নাকি ওই কালপ্রিট মেয়েটা? ভেবে দেখো মা। অভির একের পর এক কথাই যেন ধরাশায়ী হবার জোগাড় মনোরমার। শ্রাবণীর সম্পর্কে এত তথ্য তার জানা ছিল না। ছিছি, মেয়েটার সঙ্গে কি অবিচারটাই না করেছে সে, না জেনে শুনে। অভি মনোরমা আর দুলালবাবুর দিকে তাকালো, চোখে মুখে অসাধ্য ছড়িয়ে বলল, আচ্ছা বাবা, তোমাদের কি কোনোদিনও মনে হয়নি আমাদের মাঝে একটা সূক্ষ্ম অদৃশ্য মানসিক দূরত্ব আছে? অভির এই প্রশ্নে আচমকা শান্ত হয়ে গেল মনোরমা। দুলালবাবু ভুরুকুচকে থ হয়ে তাকিয়ে রইলেন। অভি আবার বলল, কোনোদিনও কি প্রশ্ন জাগেনি তোমাদের মনে, বোস বাড়ির এত সুখ আরাম আয়েসে জীবন ছেড়ে মাত্র 15 বছর বয়সে কেন আমি একাকিত্বের জীবন বেছে নিয়েছিলাম? তোমাদের মতো হাই সোসাইটির এত বড় নামধারী বাবা মা থাকতেও কেন অনাথের মতো জীবন কাটাতে শুরু করেছিলাম? কেন কখনো কাউকে তোমাদের পরিচয় দেইনি বলো?